আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা গ্রীষ্মকালীন টমেটো চাষ। গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি দেখার জন্য আমরা আমাদের কৃষক ভাই জনাব ফারুক সাহেবের কাছে চলে আসছি। উনি নিজের হাতে অনেক কষ্ট করে গ্রীষ্মকালীন টমেটো ফলাচ্ছেন। আমরা গ্রীষ্মকালীন টমেটো ফলাতে গিয়ে কি কি করণীয় এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আমরা আজকে আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে সেই কথাগুলি শুনবো। ফারুক ভাই, প্রথমে তো আপনাকে মাটি নির্বাচন করতে হয়েছে যে কেমন জমিতে এটা করতে হবে। হ্যাঁ, মাটি নির্বাচন। মাটিটা কি উঁচু, মাঝারি বা নিচু? অবশ্য বন্যামুক্ত মাটি হতে হবে। বন্যামুক্ত মাটি, হ্যাঁ, উঁচু জায়গা লাগবে। উঁচু জায়গা হতে হবে। আচ্ছা, তারপর বেলে দোআঁশ মাটি হইলে ভালো। বেলে দোআঁশ মাটি হইলে ভালো। এরপর আপনি কি করলেন যে জমিতে চাষ? আমরা 2-3টা চাষ দিয়ে এরপরে আপনার জৈব সার দেওয়া হয়েছে, গোবর সার দেওয়া হয়েছে। জৈব সারটা ব্যবহার করছেন বেশি? জৈব সারটা বেশি ব্যবহার করা। আচ্ছা, তারপর আপনি ব্যাট তৈরি করছেন জমিতে, তাই না? ব্যাট তৈরি করছেন। তারপর আপনি চারা উৎপাদনের দিকে চারা করছেন না? তাহলে চারাটা আপনি কিভাবে পাইলেন? এই যে গ্রীষ্মকালে চারাটা আমরা গ্রাফটিং নিজেই করি। আমি গ্রাফটিং করছেন? হ্যাঁ, গ্রাফটিং। আচ্ছা, গ্রাফটিং করতে গিয়ে আপনাকে প্রথমে কোন বেগুনের সাথে কোনটা কিভাবে করছেন? এটা আমরা তিত বেগুনের সাথে বাড়ি 8 বেগুনের গ্রাফটিং করি। বাড়ি 8 টমেটো। বাড়ি 8 টমেটো মানে কাটা বেগুন, যেটা জংলি বেগুন আমরা বা কাটা বেগুন বলি, সেই বেগুনটার সাথে বাড়ি 8 জাতের কাঙ্ক্ষিত টমেটো যেটা, সেটার গ্রাফটিংটা আপনি নিজের হাতে করছেন। আসলে এটা খুব সূক্ষ্ম একটা কাজ। অনেক আমরা নিজের হাতে আপনি কিভাবে করছেন আমরা দেখতে পাচ্ছি আপনার ট্রেতে এই গ্রাফটিংগুলি করানো আছে। আমরা আশা করি আপনাদেরকে জিনিসটা বুঝাইয়া দিবেন। জি, চারা, তাই না? ধরেন আপনি এই যে গ্রাফটিং করা চারা না? গ্রাফটিং করা চারা, তার মানে ওই যে ক্লিপ দিয়ে আটকানো? হ্যাঁ, ক্লিপ দিয়ে আটকানো। এগুলো নিচটা হলো আপনার এই যে কাটা বেগুন, নিচটা হলো কাটা বেগুন, উপরটা হলো বাড়ি 8 টমেটো। বাড়ি 8 টমেটো। আচ্ছা ফারুক ভাই, এটা কেন করা হয় মূলত? এটা মূলত যে টমেটোটা তো শীতকালীন ফসল। এটা গ্রীষ্মকালে আমরা করলে পরে দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা এটা ব্যাকটেরিয়া উইল্ট আসে। ব্যাকটেরিয়াল উইল্ট মানে ঢলে পড়া রোগ, যেটা ঢলে পড়া রোগ, যেটা ওটার চিকিৎসা বা ভাইরাস জনিত রোগ। ভাইরাস না, শুধু ব্যাকটেরিয়াল উইল্ট। ওইটার চিকিৎসা সারা বিশ্বে কোথাও এখনো আবিষ্কৃত হয় নাই। তখন দেখা যায় যে ওটা এই যে ওই প্রজাতির যে জাত আছে জংলি বেগুন, ওটাকে জংলি বেগুন বলি আমরা। ওটা হইলো শক্তিশালী, ওটা ব্যাকটেরিয়া উইল্ট আসে না, তখন আমরা ওইটার মধ্যে গ্রাফটিং করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছু পলিথিন দিয়েও বেঁধে রেখেছেন। তার মানে ক্লিপের কাজটা কি? হ্যাঁ, পলিথিন দিয়েও হয়। পলিথিন দিয়েও হয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিপে পরিবর্তে পলিথিন দিয়েও বেঁধে রেখেছেন। এটাও গ্রাফটিং করার একটা পথ। অত্যন্ত সুন্দর। আপনার আসলে এইগুলি খুব সুদক্ষ নিপুণ কাজ। চারাগুলি কোকোপিটে করা। আর চারাগুলি আপনি ট্রের মধ্যে কোকোপিটের মধ্যে করছেন, তাই না? কোকোপিট তো বাজারে কিনতে পাওয়া যায়। এটা চারা উৎপাদন করলে সুবিধা হয় যে অনেকে মাটিতে করে, কিন্তু কোকোপিটে করলে মাটি বাহিত কোনো জীবাণু আসবে না। কোকোপিটে করলে মাটি বাহিত জীবাণুগুলো, সব রোগের প্রাদুর্ভাবই হয় মাটি থেকে। আচ্ছা, উইল্টিংটা কি মাটি থেকে হয়? হ্যাঁ, মাটি থেকে উইল্টিংটা হয়। বেগুনেও আপনি গ্রাফটিং করেছেন? হ্যাঁ, তাই না? হ্যাঁ, বেগুনেও গ্রাফটিং করছি। গ্রাফটিং গুলি প্রত্যেকটাই প্রায় সফল, মিস হয় নাই কোনোটাই, প্রত্যেকটাই জোড়া লেগেছে। দর্শক বন্ধুরা, আসলে আমরা দেখলাম ফারুক ভাইয়ের গ্রাফটিং এবং কোকোপিট বা ট্রেতে চারা উৎপাদনের যে এটা সুবিধা কি? ট্রেতে চারা করার সুবিধা হলো অল্প জায়গায় আপনার অনেকগুলো চারা রাখা যায়। আর ওটা তো কোকোপিটে করা হয় যে বিভিন্ন রোগের হাত থেকে চারাগুলিকে
রক্ষা করা যায় এবং সুস্থ সবল চারা পাওয়া যায়। সুস্থ সবল চারা পাওয়া যায়। চারাটা এইখান থেকে উত্তোলন করে নিয়ে মূল জমিতে রোপণ করার সময় কোনো আঘাতপ্রাপ্ত হয় না, শিকড়ে কোনো আঘাতপ্রাপ্ত হয় না। এই কারণে ট্রেতে করলে আরো ভালো হয়। অনেক যত্ন করে চারাগুলোকে, আসলে আমরা জানি যে আমরা শিশুদের যেমন যত্ন করি সেরকম চারাকেও যদি যত্ন করা যায় তাহলে সেখান থেকে ভালো একটা কিছু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। সুস্থ চারা ভালো ফলন, সুস্থ চারা ভালো ফলন, এই স্লোগান নিয়েই ফারুক ভাই এগিয়ে যাচ্ছেন। আমার জানা মতে ফারুক ভাই আসলে অত্যন্ত আধুনিক কৃষক এবং উচ্চ শিক্ষিত কৃষক। উনি ম্যাথমেটিক্সে মাস্টার্স কমপ্লিট করা, উনি আসলে চাকরি বাদ দিয়ে এই পেশাটাকে বেছে নিয়েছেন অনেক সুন্দর করে। তিনি আমরা দেখতে পাচ্ছি ওনার পাশে আরো অনেকগুলি জমিতে টমেটো আছে, বেগুন আছে। আমরা ঘুরে ঘুরে সেগুলিও দেখবো এবং ফারুক ভাইয়ের সাথে আরো জানবো। আমার পলি হাউস ছাড়াও আবার ওপেন ফিল্ডেও আছে। আচ্ছা, টমেটোর বাজার দর কেমন আজকে? আজকের বাজার গেছে 170 টাকা কেজি। 170 টাকা কেজি না? তাহলে যেহেতু এটা মানে মৌসুম না, মৌসুমের বাইরে যেহেতু আপনি ফলাচ্ছেন, আসলে দামটা এই ক্রাইসিসটা বেশি মার্কেটে, এটার দাম বেশি। অফ সিজনে ওটার দাম বেশি থাকে, মানে এটা সিজন আসার আগ পর্যন্ত আমরা 100 টাকার উপরেই পাই। যাই হোক, আপনার এই ফলন উত্তর বৃদ্ধি পাক এবং আপনার এই গাছগুলি হবে আপনার 15-20 ফুট লম্বা। এই যে উপরে মাচা আছে, ওই গাছগুলি মাচায় উঠবে। তা আমরা ফারুক ভাইয়ের কথা মতো বুঝতে পাচ্ছি যে এই গাছগুলি আরো অনেক বড় হবে। 9 মাস ফলন দিবে, প্রায় 9 মাস ফলন দিবে এবং 8 থেকে 9 ফুট পর্যন্ত উঁচু হবে। তাহলে আমরা সেখান থেকে আসলে অনেক টমেটো আশা করতে পারি। আচ্ছা, এমনিতে আপনার কীটনাশক কি প্রয়োগ করতে হয় আপনার জমিতে? ওটা তো আমার পলি হাউস, ওইখানে কীটনাশক আমরা খুব কম ব্যবহার করি আর কি, মানে দরকার পড়ে না এখানে। পোকামাকড় খুব একটা আসে না। যাই হোক, আমরা ফারুক ভাইয়ের অন্য প্রজেক্টগুলি ঘুরে দেখব। 5 সেকেন্ডের। ধন্যবাদ ফারুক ভাই। আপনার আরেকটা টমেটো ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি নিজ প্রচেষ্টায়, এটা পলি হাউস ছিল। হ্যাঁ, পলি হাউস আপনার নিজের প্রচেষ্টায় করেছিল এটা, কিন্তু ভেঙে গেছে। কিন্তু এরপরেও গাছগুলোর যে অবস্থা আমরা খুব ভালো দেখতেছি, অনেক ফুল করা আসতেছে। হ্যাঁ, আর আশা করি মার্কেট থেকে আপনি একটা ভালো ডিমান্ড এটা পাবেন, কারণ অনেক আগাম আপনি এই ফসলটা পাবেন, এটা আমরা বুঝতে পারতেছি। ফারুক ভাই, এই যে কষ্ট থেকে আপনার কি মনে হচ্ছে এখন যে গাছে ফুল করা ধরতেছে? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। মানে আপনি আশাবাদী যে এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে? ধন্যবাদ ফারুক ভাই। আমরা পাশে আপনার আরেকটা। আচ্ছা ফারুক ভাই, একটু এই ফাঁকে জেনে নেই যে আপনি ওই বেডের উপর পলিথিন বিছাইছেন, মালচিং পেপার। আচ্ছা, যাই হোক, এটা আমি ভাবছিলাম মালচিং পেপার। যাই হোক, আপনি বললেন এটা হলো মালচিং পেপার। মালচিং পেপারটা কেন মূলত করলেন? মালচিং পেপারটা দিলে দেখা যায় যে মাটি আর্দ্রতা ধরে রাখে এবং আগাছা হয় না, এবং বিভিন্ন রোগের হাত থেকেও গাছগুলি রক্ষা পায়। মাটির আর্দ্রতা রক্ষার্থে মালচিং পেপারটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ, এবং সার কম লাগে, এরপর রোগ কম হয়, সবচেয়ে বড় কথা আগাছা হয় না, আগাছা মুক্ত রাখা যায় বেডকে। ধন্যবাদ ফারুক ভাই। আমরা আপনার পরবর্তী প্রজেক্টটা দেখব। দেখতে পাচ্ছি যে আপনার প্রত্যেকটা গ্রাফটিং খুব সফল হয়েছে, এবং একটা জিনিস, এই যে এই টমেটো গাছের গোড়ায় আপনি যে জংলি বেগুনে করেছেন, এই যে জংলি বেগুন বা কাটা বেগুনের যে পাতা গজাচ্ছে, এটাকে কি করা উচিত? ওটা আমরা ভেঙে দেব, এটা ভেঙে দেওয়া উচিত। এরকম যদি হয়, না হয়তো সে বড় হয়ে যাবে। আমরা যে কাঙ্ক্ষিত গাছটাকে চাচ্ছি সেটা হবে না, সেটাকে নষ্ট করে ফেলবে, ও খাবার সব খেয়ে ফেলবে, মাটি থেকে যে খাবার চোষণ করবে। টমেটো গাছটা মূলত বড় হবে না, টমেটো গাছটাকে আটকায় দিবে। আমরা দেখতে পাচ্ছি অনেক গাছে এগুলি আছে, ওটা তো আমরা আশা করব আপনি খুব দ্রুত এগুলি
হ্যাঁ ছিঁড়ে দিবেন? হ্যাঁ, এগুলি ভেঙে দিব। ওটা তো 4-5 দিন হয়েছে লাগাইছি। 4-5 দিন না? হ্যাঁ, 5 দিন বয়স ওইটা। ধন্যবাদ। আপনার প্রত্যেকটা গ্রাফটিং এ আমরা দেখতে পাচ্ছি সফলতার সাথে হয়েছে এবং গাছগুলি সুন্দর হবে বলে আমরা আশা করতেছি, সফল হবে। হ্যাঁ, এগুলি এখন কি কুটা দেওয়ার প্রয়োজন বলে মনে করতেছেন? হ্যাঁ, এখনই কুটা দেব। 4-5 দিন আমরা প্রায় প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি যে কাটা বেগুনের পাতাগুলো বের হয়ে আসছে সতেজ হয়ে। ধন্যবাদ ফারুক ভাই। আমরা আপনার আরেকটা প্রজেক্ট আছে বেগুনের, আমরা ওইটা দেখব। ওটা হলো গ্রাফটিং বেগুন। আমরা গ্রাফটিং করা বেগুনের পরীক্ষামূলকভাবে করলাম আর কি, দেখি কি হয়। ফারুক ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার বেগুন, আপনি পূর্বে বলেছেন যে এই বেগুনটা পরীক্ষামূলকভাবে আপনি গ্রাফটিং করে করেছেন। হ্যাঁ, গ্রাফটিং করে করেছি। ওটা হলো হাইব্রিড বেগুন, ওটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। উপরেরটা কি ইন্ডিয়ান ভ্যারাইটি? একটা হাইব্রিড ইন্ডিয়ান ভ্যারাইটি, আর নিচেরটা হলো কাটা বেগুন। কাটা বেগুন, জংলি বেগুন যেটাই বলি আমরা। দেখা যায় যে ব্যাকটেরিয়া উল্টে মারা যায়, বেগুন ব্যাকটেরিয়া উল্টে মারা যায়। হ্যাঁ, এখন আমি পরীক্ষামূলকভাবে ওটা করলাম গ্রাফটিং এ, দেখলাম যে আমার একটা গাছও মারা যায় নাই, সবগুলো গাছই খুব সুস্থ সবল আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা জানি বেগুনের যে উইল্টিং রোগ বা ডলে পড়া রোগ, এটাকে কখনোই ঔষধ দিয়ে আমাদের দেশে দমন করা যায় না 90%। কখনো কখনো হয়তো কোনো কারণে রোধ করা যায় ঔষধ বা চিকিৎসা করে। তো আমরা দেখতে পাচ্ছি ফারুক ভাইয়ের জমিতে একটি বেগুন গাছেও ডলে পড়া রোগ নাই এবং এই সুস্থ সবল গাছগুলি আছে। আমরা এই বেগুনকে যদি গ্রাফটিং এর মাধ্যমে করা হয় তাহলে আপনার কি মতামত? ওটা আমাদের দীর্ঘদিন ডাবল ফলন পাবো আমরা। ডাবল মানে বেগুনের গাছের বৃদ্ধি হবে বেশি এবং ফলনও বেশি আসবে, তার জীবনকালও বেশি হবে, ফলনও বেশি হবে। আমরা 2 বছর রাখতে পারবো। তাহলে আমরা কৃষক ভাইদের বলতে পারি যে গ্রাফটিং এর বেগুন সবচেয়ে ভালো। নিঃসন্দেহে। বেগুন এবং টমেটোর ডলে পড়া রোগ এটা খুবই মারাত্মক, আমি বারবার এই একটি কথা বলতেছি। আর আমরা অবশ্যই চাষগুলি করার সময় জৈব সার ব্যবহার করব। যাই হোক, আমরা ঘুরে ঘুরে ফারুক ভাইয়ের বেশ কয়েকটি প্রদর্শনী দেখলাম। আমি ওনার চারাও বিক্রি করি। ফারুক ভাই গ্রাফটিং এর চারা বিক্রি করেন, উনি নিজে গ্রাফটিং করেন। আমরা প্রথমেই শুরুতেই দেখেছি, আবারও দেখব গ্রাফটিং ফারুক ভাইয়ের। এবং যারা চারা নিতে আগ্রহী, আমি এই ফারুক ভাইয়ের কাছ থেকে চারা ক্রয়ের জন্য আহ্বান জানাচ্ছি। স্ক্রিনে নাম্বারটা ধন্যবাদ। ফারুক ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে। ফারুক ভাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং দর্শক বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আরো কোনো নতুন এবং আরো কোনো ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই শুভকামনায়। সবাই ভালো থাকবেন।